হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 6 নম্বর সেট আছে, এর 6-এর 1 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তাহলে এক দিকে আছে, শিমুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো, তবে কতদিনে কাজ শেষ করতে পারত ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে এখানে ত্রৈরাশিক পদ্ধতি বলা আছে, সুতরাং অঙ্কটা শুরু হবে গণিতের ভাষায়। সমস্যাটি হলো এরকম করে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে আছে লোক সংখ্যা, লোক সংখ্যা অবশ্যই জন দিয়ে, আর এখানে আছে সময়, সময় অবশ্যই দিনে। তাহলে লোক সংখ্যা যখন 30 জন, সময় লাগছে 15 দিন, আর লোক সংখ্যা যখন 25 জন, তখন কত সময় লাগছে এটা বের করতে হবে। তো এই লোক সংখ্যার সাথে সময়, লোক সংখ্যা যদি বেড়ে যায় পুকুর কাটতে কম সময় লাগবে, লোক সংখ্যা কম হলে একই পুকুর কাটতে অনেক বেশি সময় লাগবে। তো লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে যখনই ব্যস্ত সম্পর্ক, সুতরাং সমানুপাতটি হবে হলো, এই দুটো অনুপাত করতে হবে, অর্থাৎ 30:25 সমানুপাতি ব্যস্ত সম্পর্ক, মানে এটা এক্সট্রা আগে নিতে হবে আর 15টা পরে নিতে হবে। তো এখান থেকে লিখতে পারি 30/25 সমান x/15, বা বজ্রগুণ করলে পাই 25x সমান 30 × 15, বা x সমান 30 × 15/25। 5 দিয়ে 5 ছক 30, 5 5 25, 3 5 15, তাহলে 3 6 18। তাহলে এখানে তবে কতদিনে কাজ শেষ করতে পারত, অতএব 18 দিনে কাজ শেষ করতে পারত। পরে আছে, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 4টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময়মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করি, বা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখানেও তাই, একই রকম। এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে শুরু করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে জমির পরিমাণ, জমির পরিমাণটা বিঘাতে, তারপরে ট্র্যাক্টর, তারপরে সময়টা দিনে। তো এখানে আছে প্রথম 4 দিনে, সময় 4 দিন, 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তারপরে আছে সময় মতো কাজ শেষ করতে হলে, মানে 14 দিন, সময় ছিল 14 দিন, তাহলে 14 থেকে 4 বিয়োগ করলে আর থাকে 10 দিন, তাহলে 10 দিনে কাজ শেষ করতে হবে। সময় মতো কাজটি শেষ করতে হলে
আর 540 বিঘা জমি, তাহলে জমির পরিমাণ 540 ছিল, তার থেকে 120 হয়ে গেল, তাহলে এটা থাকবে 0, 2 আর 2 দিলে 4, 1 আর 4 দিলে 420। কটি ট্র্যাক্টর লাগবে এটা বের করতে হবে। তাহলে ট্র্যাক্টরের সাথে সময়ের, ট্র্যাক্টরের সাথে জমির পরিমাণের সম্পর্ক বের করে সেখান থেকে দুখানা ভগ্নাংশ হবে, সেই ভগ্নাংশের সাথে এই 5 গুণ করতে হবে। ট্র্যাক্টরের সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক, সরল সম্পর্ক, অর্থাৎ ট্র্যাক্টর বাড়লে জমি বাড়লে ট্র্যাক্টর বেশি লাগবে, জমি কমলে ট্র্যাক্টর কম লাগবে। এখানে জমির পরিমাণ 120 থেকে 420 হয়েছে, সুতরাং এটা বেড়ে গেছে, তাহলে ট্র্যাক্টর বেশি লাগবে, বেশি লাগলে ভগ্নাংশটি, সুতরাং আচ্ছা এখানে জমির পরিমাণ বেড়েছে, এখানে জমির পরিমাণ বেড়েছে, তাই ভগ্নাংশটি 1 অপেক্ষা বড় হবে, অর্থাৎ বড় সংখ্যাটা উপরে, ছোট সংখ্যাটা নিচে হবে। এটা হলো এবার ট্র্যাক্টরের সাথে সময়ের। ট্র্যাক্টরের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ট্র্যাক্টর যত বেশি হবে সময় তত কম লাগবে, ট্র্যাক্টর কমলে সময় বেশি লাগবে, তাহলে এখানে সময় বেড়ে গেছে, সময় বেড়েছে, তাই ভগ্নাংশটি, সময় বেড়েছে তাহলে ট্র্যাক্টর কম লাগবে, অর্থাৎ ভগ্নাংশটি 1 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ 4/10, ছোট সংখ্যাটা উপরে আর বড় সংখ্যাটা নিচে। অতএব নির্ণেয়, এবার ট্র্যাক্টর সংখ্যা যদি বের করতে চাই, ট্র্যাক্টর সংখ্যা সমান, ওখানে ছিল 5, তার সাথে 420/120 গুণ করতে হবে, তার সাথে গুণ করতে হবে 4/10, তাহলে 5 দুগুণ 10, 2, 2 দিয়ে 210, 4 দিয়ে 3 4 12, 3 7 21, তাহলে এখানে এলো 7। তো এখানে প্রশ্ন ছিল সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে। অতএব আর, আগে ছিল ট্র্যাক্টর 5টি, 7 - 5টি সমান 2টি ট্র্যাক্টর লাগবে। এখানে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি 100 ধরে নেব, তাহলে হিসাবটা সুবিধা হবে। মনে করি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। অতএব ক্ষেত্রফল সমান 100 স্কোয়ার বর্গ একক সমান 1-এর পিঠে 4টে শূন্য বর্গ একক। এরপর 50% বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয়
সমান, আর এখানে আছে 50%, না একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে, এখানে 10% বাড়ানোর কথা আছে, তাহলে 10% বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় 110 একক এবং ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার অর্থাৎ 110 তার হোল স্কোয়ার বর্গ একক সমান 11 এবং 121। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি আমরা এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধি এভাবে সূত্র দিয়ে করতে পারি যে বৃদ্ধি ইন্টু 100% আর নিচে হবে প্রাথমিক মান সমান, তাহলে 121,0,0 মাইনাস একে পিঠে 4টে শূন্য 100%, আর নিচে আছে একে পিঠে 4টে শূন্য। সমান 121,000, তার থেকে 10,000 বিয়োগ করতে হবে, তাহলে পেলাম 2100 ইন্টু 100% পাই একে পিঠে 4টে শূন্য 1 2 3 4 1 2 3 4 সমান 21%, তাহলে ক্ষেত্রফল বেড়েছে 21%। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে? তাহলে যে অবস্থায় আছে এই অবস্থাতে কতটা তামা আছে এবং কতটা দস্তা আছে সেটা বের করে নিতে হবে। তো এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। পিতলে তামা ইসটু দস্তা সমান 5:2 পরিমাণ, মোট পরিমাণ সমান 28 কিগ্রা, অতএব তামার পরিমাণ সমান 28 ইন্টু 5 আর 5 আর 2 যোগ করলে 7 কিগ্রা, 4 7 28, 4 4 5 20 সমান 20 কিগ্রা ও দস্তার পরিমাণ সমান 28 ইন্টু 2 এর 7 কিগ্রা সমান 8 কিগ্রা। এখন এখানে তামা আছে 20 কিগ্রা এবং দস্তা আছে 8 কিগ্রা। এখন 4 কিগ্রা তামা মেশানো হয়েছে, 4 কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ হয় সমান, তামা আছে 20, তার সাথে 4 যোগ করলাম তাহলে 24 কিগ্রা। তাহলে বর্তমানে তামা ইসটু দস্তা সমান তামা 24 আর দস্তা 8, 3 8 24, 8 1 8, তাহলে এটা হলো 3:1। পাঁচে আছে একটি গ্রামে 36 জন প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো। এখন 9 দিনে
কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে এখানে শুরু করতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো এখানে প্রথম আছে যে লোক সংখ্যা। লোক সংখ্যা এখানে জন দিয়ে লিখব, লোক সংখ্যা জন দিয়ে। তারপরে ঘন্টা, ঘন্টা, তারপরে আচ্ছা লোক সংখ্যা আছে 36 জন, 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে। এখানে দিন সমান, সময়টা দুইভাবে আছে, দিন এবং ঘন্টা দিয়ে। তাহলে এখানে দিন লিখব 8 দিন। আর রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য এখানে মিটার দিয়ে। রাস্তার দৈর্ঘ্য আছে 120 মিটার রাস্তা। তো এখন আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো। তো লোক 36 ছিল, আরও 6 জন যুক্ত হয়েছে, তাহলে এটা হয়েছে 42 জন। দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো, তাহলে 6-এর জায়গাতে 6 + 2, তাহলে এটা হলো 8 বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা, তাহলে দিন আছে 9 দিন, এখানে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে সেটা বের করতে হবে। তো এখানে রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে ঘন্টার, রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে দিনের কি সম্পর্ক সেটা বের করতে হবে। এখন রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে দিনের সরল সম্পর্ক, কারণ যত দিন বাড়বে, 8 দিনে যত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যায়, দিন বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ 9 দিনে বেশি রাস্তা তৈরি করা যাবে। এটা বাড়লে এটা বাড়ছে, তাহলে এটা সরল সম্পর্ক। ঘন্টা, রাস্তার দৈর্ঘ্যের সাথে ঘন্টার এখানেও সরল সম্পর্ক, কারণ 6 ঘন্টায় যত রাস্তা তৈরি করতে পারবে 8 ঘন্টায় আরও বেশি পারবে, সুতরাং ঘন্টা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়ছে, এটাও সরল সম্পর্ক। আবার লোক সংখ্যার সাথে রাস্তার দৈর্ঘ্য সেও সরল সম্পর্ক, তাহলে সেও সরল সম্পর্ক, কারণ লোক সংখ্যা বাড়লে রাস্তা বেশি দৈর্ঘ্যের তৈরি হবে। তাহলে কি হবে, তাহলে এই তিনটে জায়গা থেকে আমরা তিনখানা ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশকে 120-র সাথে গুণ করলে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে সেটা আমরা বের করতে পারবো। তো এখানে তিনখানা ভগ্নাংশ বের করতে হবে। তাহলে প্রথম রাস্তার দৈর্ঘ্যের সাথে লোক সংখ্যার, রাস্তার দৈর্ঘ্যের সাথে লোক সংখ্যার সরল সম্পর্ক, সরল সম্পর্ক। আচ্ছা, তাহলে এখানে লোক সংখ্যা 42 হয়েছে, অর্থাৎ বেড়েছে। এখানে লোক সংখ্যা বেড়েছে, বেড়েছে, তাই ভগ্নাংশটি হবে, এখানে লোক সংখ্যা বেড়েছে তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, ভগ্নাংশটা হবে কি 1-এর চেয়ে বড়, অর্থাৎ 42 আগে হবে, 36 পরে হবে, এটা 42/36। আচ্ছা, তাহলে ঘন্টার সাথে রাস্তার দৈর্ঘ্যের সরল সম্পর্ক, বা রাস্তার দৈর্ঘ্যের সাথে ঘন্টার সরল সম্পর্ক। এখানে ঘন্টা বেড়েছে, তাই ভগ্নাংশটি হবে, ঘন্টা যেহেতু বেড়েছে তাহলে ভগ্নাংশটা 1-এর চেয়ে বড়ই হবে, কারণ রাস্তার দৈর্ঘ্য বাড়বে, তাহলে 8/6 হবে, 8/6। ও রাস্তার দৈর্ঘ্যের সাথে দিন সংখ্যার সরল সম্পর্ক। এখানে দিন সংখ্যা বেড়েছে,
তাই ভগ্নাংশটি হবে, দিন সংখ্যা আগে ছিল 8, পরে হয়েছে 9, তাহলে বেড়েছে, তাহলে 9-এর 8 হবে। অতএব রাস্তার দৈর্ঘ্য সমান 120 মিটার রাস্তা ছিল, তার সাথে 3টে ভগ্নাংশ, অর্থাৎ 42/36, 8/6 আর 9/8 গুণ করতে হবে মিটার। তাহলে 4 নং 36, 4, 4 দুগুণ 8, এখানে 2, 6 7 42, এখানে 7, 8, 4 দুগুণ 8, 4 এবং 120 গুণ করলে 3 4 12, অর্থাৎ 30। নিচে কোনো সংখ্যা কাটতে বাকি নেই, উপরে কেবল আছে 7 এবং 30, 3 7 21, অর্থাৎ 202 মিটার রাস্তার দৈর্ঘ্য, 202 মিটার। তো এটাই উত্তর। এরপরে 6 দাগে আছে আমিনা বিবির এখন বেতন 60,000 টাকা। তার বেতনে প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লেখো। তাহলে এখানে মনে হতে পারে যে 60% বৃদ্ধি পেয়ে 60% কমে গেছে, তাহলে বেতন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বাস্তবে সেটা নয়। কারণ 60% বাড়ার পরে যখন এই 20% বাড়ার পরে যখন কমবে, তখন সেটা বাড়তি বেতনের 20%, অর্থাৎ বেতন হ্রাসের পরিমাণ আরও বেশি হবে। তো দেখা যাক যে কত হয়। প্রথমে আমিনা বিবির বেতন ছিল 60,000 টাকা, এটা লিখে নিতে হবে। আমিনা বিবির বেতন সমান 60,000 টাকা, %20 বৃদ্ধি পেলে বেতন হয় সমান 60,000 প্লাস 60,000 ইন্টু 20/100। তো এখানে কাটাকুটি করলে, আচ্ছা এভাবে না কেটে এই 20টা এখানে থাক, 100 কাটলাম, আর এখান থেকে এই 60,000 কাটলে দুখানা শূন্য কমবে, এটা হলো। তাহলে সমান 60,000 প্লাস 6 দুগুণ 12 এবং 3খানা শূন্য, 60,000 এবং 12,000, তাহলে এটা হলো 72,000। আর 20% হ্রাস পেলে বেতন হয় সমান 72,000 টাকা। তার থেকে কমছে, তাহলে বিয়োগ করতে হবে 72,000-এর 20%, 1 2 1 2, তাহলে এটা হলো 72,000 মাইনাস 720, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, দুটো শূন্য হবে। আচ্ছা দুটো শূন্য বসিয়ে রাখি, প্রথম 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 72000, অর্থাৎ 72,000, আর এখানে 14,400, 0 4 আর 6 দিলে 10, হাতে 1, 5 5 আর 7 দিলে 12, হাতে 1 2, এখানে 5, তাহলে এটা হলো 57600 টাকা। তাহলে এটা হলো তার বর্তমান বেতন, অর্থাৎ 20% হ্রাস পাওয়ার পরে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো। তাহলে আমিনা বিবির বেতন আগে ছিল 60,000, এখন হচ্ছে 57,600, তাহলে বেতন কমে গেছে, তাহলে বেতন কমে যায়। বেতন কমে যায় সমান 60,000 থেকে 57,600 বিয়োগ করতে হবে,
তাহলে 60,000 থেকে 57,000 বিয়োগ করলে 3,000 থাকে, আর 600 বিয়োগ করলে 2,400 টাকা। এবার এটা কিন্তু প্রথম বেতন ছিল 60,000 টাকা, তার ভিত্তিতে 2,400 টাকা কমছে, তাহলে 60,000 টাকাই বেতন কমে 2,400 টাকা। আমাকে শতকরা কত কমলো সেটা বের করতে হবে। তাহলে 1 আর 100-তে 1 টাকায় বেতন কমে সমান 2,400 বাই 60,000 টাকা, আর 100 টাকায় বেতন কমে সমান 2,400 ইন্টু 100 বাই 6-এর বিটে 4টি শূন্য, 1 2 3 4, 4 ছক 24, 4, তাহলে সমান 4 টাকা। অতএব বেতন 4%, অতএব বেতন 4% হ্রাস পেল। সাদ্দাগে আছে অনামিকা 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:7। এই 3টি গ্লাসের শরবত বড় পাত্রে ঢাললে বড় পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত লেখো। তাহলে এখানে 3খানা পাত্র আছে, তাহলে প্রত্যেক পাত্রে কত অংশ জল এবং কত অংশ সিরাপ আছে বের করে নিতে হবে। তাহলে প্রথম পাত্রে জল ইস টু সিরাপ ইজ ইকুয়াল টু 3:1। অতএব জলের আনুপাতিক ভাগার সমান 3/3 আর 1 মিলে 4। সিরাপের আনুপাতিক ভাগার 1/4। এটা প্রথম পাত্র হলো। দ্বিতীয় পাত্রে জল ইস টু সিরাপ, তাহলে দ্বিতীয় পাত্রে জল ইস টু সিরাপ এটা হলো 5:3। জলের আনুপাতিক ভাগার 5/5 আর 3 মিলে 8। সিরাপের আনুপাতিক ভাগার সমান 3/8। এরপর তৃতীয় পাত্রে জল ইস টু সিরাপ এটা হচ্ছে 9:7। তাহলে জলের আনুপাতিক ভাগার 9/9 আর 7 মিলে 16 ও সিরাপের আনুপাতিক ভাগার সমান 7/16। তাহলে অতএব জলের মোট আনুপাতিক ভাগার জলের আছে প্রথমটাই 3/4, তারপরটাই 5/8, তারপরেরটাই 9/16। 4, 8, 16 এর লসাগু 16। 4 দিয়ে 16কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 3কে গুণ 3 4 12,
8 দিয়ে 16কে ভাগ করলে 8 দুগুণ 16 2 হলো, 2 দিয়ে 5কে গুণ, 5 দুগুণ 10, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, 9 কে 9। তাহলে এটা হলো সমান 21, 21/16, 21/16। ও সিরাপের মোট আনুপাতিক ভাগার সিরাপের ক্ষেত্রে হবে 1/4 প্লাস 3/8 প্লাস 7/16। 4, 8, 16 এর লসাগু 16, 4 দিয়ে 16কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 1কে গুণ, 4 1কে 4, 8 দিয়ে 16কে ভাগ করলে 2, 2 দিয়ে 3কে গুণ, 3 দুগুণে 6, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে 7কে গুণ। তাহলে এটা হলো 10, 17, 17/16। তাহলে নতুন পাত্রে জল ইস্টু সিরাপ, এটা সমান 21/16 ছিল জলের, আর সিরাপের ছিল 17/16। যেহেতু নিচে দুই ক্ষেত্রে 16 আছে, তাহলে 21/16 তাকে 16 দিয়ে গুণ, আর 17/16 তাকে 16 দিয়ে গুণ, সমান 21:17। আচ্ছা, এটা 21 নয়, এটা 31, তাহলে 31:17। এরপরে এখানে 8-এর দাগ আছে। একটি গাছ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। এটা কাজ হবে। একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে 15 দিনে করতে পারে। প্রথমে মেরি 4 দিনে এবং পরে ডেভিড একা 5 দিনে কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করত, তবে কতদিনে কাজটি শেষ করতে পারত? তাহলে এখানে মেরি একা 10 দিনে, ডেভিড একা 15 দিনে, আর মারিয়া একা কত দিনে বলা নেই, সেটা আমরা হিসাব করে বের করব। তো যাই হোক, এখান দিয়ে শুরু করব যে সমগ্র কাজটা প্রথমে এক অংশ ধরে নিতে হয়, বা আমরা জানি যে সমগ্র ব্যাপারটাই এক অংশ ধরতে হয়, বা এক অংশ আমরা মনে মনে ধরে নিই। তো আমি এখানে লিখে নেব, মনে করি সমগ্র কাজটি সমান এক অংশ। সমান এক অংশ। তো এখানে মেরি একা 10 দিনে কাজ করে, সমান এক অংশ, আর 1 দিনে কাজ করে সমান 1/10 অংশ। তাহলে মেরি 4 দিন কাজ করেছে, 4 দিনে কাজ করে সমান 1 × 4/10 অংশ। 2 দিয়ে কাটলে 5, এখানে 2, সমান 2/5 অংশ। এটা হলো মেরি। এরপরে আছে ডেভিড। ডেভিড একা 15 দিনে কাজ করে এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/15 অংশ। আর ডেভিড একা কাজ করেছে 5 দিন, 5 দিনে কাজ করে সমান 1 × 5/15 অংশ। তাহলে 5 × 5, 3 × 5 = 15, সমান 1/3 অংশ। এখন তাহলে দুজনে 4 দিনে, মেরি 4 দিনে ও ডেভিড 5 দিনে মোট কত কাজ করলো সেটা বের করে নিতে হবে। মেরি 4 দিনে ও ডেভিড 5 দিনে মোট কাজ করে সমান 2/5 অংশ আছে মেরি, আর ডেভিড আছে 1/3 অংশ।
3 আর 5, 3 5 15 লসাগু, 5 দিয়ে 15কে ভাগ করলে 3 পাই, 3 2 দিয়ে গুণ, 3 2 6, 3 দিয়ে ভাগ করলে 5 পাই, 3 5 15, 5 দিয়ে 1 কে গুণ, 5 1 5, অংশ সমান 11/15 অংশ। অবশিষ্ট কাজ বা বাকি কাজ, অবশিষ্ট কাজের পরিমাণ, মোট কাজ 1 অংশ, তার থেকে বিয়োগ করছি 11/15, 15 লসাগু উপরে হবে 15 - 11 অংশ সমান 4/15 অংশ। তাহলে এই কাজটা অবশিষ্ট আছে, আর এই কাজটা মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। তাহলে এই কাজটা মারিয়া 4 দিনে করবে। তো মারিয়া 4 দিনে কাজ করে, 4 দিনে কাজ করে সমান 4/15 অংশ। 1 দিনে কাজ করে সমান 4/15 ইন্টু 4 অংশ সমান 1/15 অংশ। তো এখন এখানে আছে মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতো, তবে কতদিনে কাজটি শেষ করতো। তাহলে 3 জনে একসঙ্গে কাজ করলে একদিনে কত কাজ করে দেখে নিই। 3 জনে একসাথে একদিনে কাজ করে সমান, এখানে প্রথমে আছে মেরি, মেরি ছিল 1/10 অংশ, ডেভিড ছিল 1/15 অংশ, আর মারিয়াও তাই 1/15 অংশ একদিনে কাজ করে। সমান 10 15 15 এর লসাগু 30, 10 দিয়ে 30কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1 কে গুণ, 3 1 3, 15 দিয়ে 30কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1 কে গুণ, 2 1 2, 15 দিয়ে 30কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1 কে গুণ, 2 1 2 অংশ সমান 3 2 5 2 7, 7/30 অংশ। এই কাজটা 3 জনে একদিনে করে। তাহলে 3 জনে একসাথে 3/7 অংশ, 7/30 অংশ কাজ করছে একদিনে। তাহলে 1 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। অর্থাৎ 7/30 অংশ কাজ করে সমান 1 দিনে, 1 অংশ কাজ করে সমান 1/7/30 দিনে। তো এটা সরল করলে পাই 30/7 দিনে। 7 দিয়ে 30কে ভাগ করতে হবে, 4 7 28, তাহলে সমান 4 পূর্ণ 2 এর 7 দিনে। 3 জন একসঙ্গে কাজ করলে কাজটি 4 পূর্ণ 2 এর 7 দিনে শেষ হতো। এরপরে আছে ABC, প্রত্যেকে একটি কাজ যথাক্রমে 10 দিনে 12 দিনে 15 দিনে করতে, না আমি ভুল পড়ছি, 8টা হয়ে গেল। এরপরে সাথের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটা তোমার টেক্সট বইতে 75 পৃষ্ঠা 1 নম্বর উপপাদ্য। আর প্রমাণ করো যে ত্রিভুজের দুটি কোণ পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হবে। এটা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর উপপাদ্য। আর 3 দাগে আছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা 153 পৃষ্ঠা 9 নম্বর উপপাদ্য। তাহলে এই উপপাদ্যগুলো তোমরা বই থেকেই করবে, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, তাহলে আলাদা ভিডিও বানিয়ে আমি বুঝিয়ে দেবো। আর 8 দাগে আছে চিত্রে এবি সমান এসি। এই চিত্রে দেওয়া আছে এবি আর এসি সমান, কোণ এসিই সমান 115 ডিগ্রি, এটা 115 ডিগ্রি দেওয়া আছে। এবিসি ত্রিভুজের কোণগুলি পরিমাপ করো। এ বি সি আর এটা ই, এটা 115 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই
এবি আর এসি সমান বলা আছে, তাহলে এবিসি ত্রিভুজের কোণগুলি পরিমাপ বের করতে হবে। তাহলে এবি সমান যখন এসি, তাহলে এই কোণটার এই কোণটা পরপর সমান, এই কোণটার নাম এবিসি, অতএব কোণ এবিসি সমান কোণ এর নাম এসিবি। আবার এই এসিবি কোণটা এই সাইডটা আছে 115 ডিগ্রি, দুটো কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ এই কোণ দুটো মিলে একটা সরল কোণ। তাহলে এই কোণটা যদি 115 ডিগ্রি হয়, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। তাহলে 180 থেকে 115 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 65 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 65 ডিগ্রি, এটা কোণটা পেলাম 65 ডিগ্রি। আর এই কোণটা ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এটা 65 ডিগ্রি করে হলে এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করব, অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, তাহলে সমান পেলাম 50 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণ, তিনটি কোণের মান পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান এখানে লিখে ফেললাম। এরপরে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করে এখানে এক্স এর মান বের করতে হবে। তাহলে ছবিটা এরকম আছে, এক্স ডিগ্রি 80 ডিগ্রি 3x ডিগ্রি। তাহলে এক্স এর মান বের করতে হবে। আমরা জানি যে এ ও বি এটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি, এই তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হওয়ার কথা। সমান 180 ডিগ্রি, অতএব এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 3x, তাহলে 4x ডিগ্রি হলো প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে এটা হলো 100 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 100 ডিগ্রি তাকে 4 দিয়ে ভাগ, তাহলে এটা হলো 25, তাহলে সমান 25 ডিগ্রি। তাহলে অতএব x এর মান x সমান হলো 25। এখানে x এর মান জানতে চেয়েছে, আমরা লিখব x সমান 25। ত্রিভুজ এবিসি এর এবিসি ও এসিবি কোণ এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করো যে বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি। তাহলে এবিসি ত্রিভুজ আছে, ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আঁকা যাবে। আমি এখানে বিষমবাহু ত্রিভুজ আঁকলাম একটা। এবিসি ত্রিভুজ এর কোণ এবিসি ও কোণ এসিবি, এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে, মিলিত হয়। প্রমাণ করো বিওসি কোণ, এই বিওসি কোণ এই কোণটা সমান 90 ডিগ্রি প্লাস 1/2 বিএসি। এটা 90 ডিগ্রি প্লাস, প্রমাণ করতে হবে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোণ বিওসি, ওবিসি আর ওসিবি এই কোণ মিলে 180 ডিগ্রি। ত্রিভুজ ওবিসি এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি এটা সমান 180 ডিগ্রি, এটা বলতে পারি। এখান থেকে বলতে পারবো বা কোণ বিওসি
কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ওবিসি মাইনাস কোণ ওসিবি, বা কোণ বিওসি সমান 180 ডিগ্রি লিখলাম। এরপরে কোণ ওবিসিটা দেখো, ও বিসি এই কোণটা এই টোটাল কোণের হাফ কিন্তু, কারণ এটা সমদ্বিখণ্ডক। তাহলে ওবিসির জায়গাতে আমরা এবিসি এর হাফ লিখতে পারি। তাহলে সমান লিখতে পারি কোণ এবিসি বাই 2 মাইনাস ওসিবি এই কোণের জায়গাতে এই কোণের হাফ লিখতে পারি, এর নাম এসিবি, কোণ এসিবি বাই 2। তাহলে পেলাম বা কোণ বিওসি সমান 180 ডিগ্রি, হাফ হাফ যদি কমন নিই তাহলে পাচ্ছি কোণ এবিসি প্লাস মাইনাস কমন নিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হবে কোণ এসিবি। এবার দেখো এবিসি যে ত্রিভুজটা আছে এর এই কোণ মানে বিএসি কোণ, এবিসি কোণ আর এসিবি কোণ, এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তো এখানে লিখব বা কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস হাফ, এখানে এবিসি অর্থাৎ এই পুরো কোণটা আর এই পুরো কোণটা, তাহলে এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটো কোণ যদি আমরা জিজ্ঞাসা করি কত হবে, সেটা 180 ডিগ্রি থেকে এই কোণ বিয়োগ করব। তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ কোণ অর্থাৎ বিএসি কোণটা এটা। তো পেলাম বা কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 180 হাফ 90 ডিগ্রি মাইনাসে প্লাস হাফ কোণ বিএসি। তাহলে পেলাম অতএব কোণ বিওসি সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি প্লাস হাফ কোণ বিএসি। তাহলে এটাই প্রমাণ করা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। এরপরে 8 অথবা। 8 অথবাতে আছে দুটি সরলরেখাংশ পিকিউ ও আরএস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যে এক্সপি সমান এক্স আর এবং কোণ পিএস কিউ সমান কোণ আর কিউ এক্স। প্রমাণ করো যে পিএক্স এক্স সমান ত্রিভুজ আর কিউ এক্স। তাহলে পিকিউ এবং আরএস পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে এটা পিকিউ সরলরেখা আর আরেক্স সরলরেখা একটা আঁকতে হবে, এমনভাবে ছেদ করে এক্স পি, এটা এক্স, এক্স পি সমান এক্স আর। এক্স পি সমান পি কিউ এবং আর এস পরস্পরকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন এক্স পি সমান এক্স আর হয়। এক্স বিন্দুটা এখানে মনে করলাম। তো পি কিউ এটা আর এস এরকম। এখন এখানে এক্স পি সমান এক্স আর, এক্স পি এবং এক্স আর বাহু পরপর সমান। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি এক্স এস অর্থাৎ এই ত্রিভুজটা সমান ত্রিভুজ আর কিউ এক্স অর্থাৎ আর কিউ এক্স, এই দুটো ত্রিভুজ পরপর সমান বা সর্বসম প্রমাণ করলেই চলবে। তাহলে এখানে এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি পি এক্স এস ও ত্রিভুজ আর কিউ এক্স এর এই দুটো ত্রিভুজের এক্সপি সমান এক্স আর, এটা প্রশ্নেই বলা আছে। তারপরে
এই কোণ এবং এই কোণ সমান, এরা বিপরীত কোণ, এর নাম পি এক্স এস। কোণ পি এক্স এস সমান বিপরীত কোণ। বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। আর এক্স কিউ, আর এক্স কিউ, এই বাহু আর এই বাহু সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তারপরে পি এস এক্স কোণ, পি এস এক্স এই কোণটা আর আর কিউ এক্স, আর কিউ এক্স এই কোণটা পরপর সমান বলা আছে। ও পি এস এক্স কোণ সমান আর কিউ এক্স কোণ। এটা কি দেওয়া আছে, প্রদত্ত বা কল্পনা অনুসারেও লেখা যায়, এটা দেওয়া আছে। তাহলে এই দুটো ত্রিভুজের বাহু আর দুটো কোণ এক জোড়া সদৃশ বাহু এবং এক জোড়া সদৃশ কোণ পরপর সমান হচ্ছে। অতএব ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স। এটা হলো বাহু কোণ কোণ অর্থাৎ এস এ এ সত্ত্বে। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম পেলাম। অতএব এখান থেকে বলা যায় ত্রিভুজ পি এক্স এস সমান ত্রিভুজ আর কিউ এক্স। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।